হিস্টোরি পার্টে সবাইকে স্বাগতম। আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশ সম্পর্কে একটা শর্ট ভিডিও ছাড়া হয়েছে রিসেন্টলি। তো এখানে আরও কিছু জানবো, যেরকম গুরু শিষ্য, আলেকজান্ডার কোথা থেকে আসছে, মানে আলেকজান্ডারের গুরুকে, তার গুরুর গুরুকে, তারপর তার গুরুর গুরুকে, এরকম। তো হচ্ছে গুরু শিষ্য বলতে হচ্ছে প্রথমে শিক্ষক, আমাদের চারজন মহান মহান লোক আছে যারা হচ্ছে গুরু শিষ্য করে আসছে। সক্রেটিস ফার্স্টেই হচ্ছে সক্রেটিসের ব্যাপারে একটা অন্যতম কাহিনী হচ্ছে, সক্রেটিস কিন্তু বই পড়তে, মানে ওনার কথা ছিল যে বই লিখতেন না কখনো, তিনি লেখক ছিলেন না কখনো, ওনার কাছে এটা পছন্দ না, ওনার কাছে পছন্দ ছিল মানুষ সমাজ থেকে শিখবে এটা। যাই হোক, ওনার ধ্যান ধারণা একটু আলাদা ছিলেন। তো সক্রেটিস কে ছিল প্রথমে সেটা দেখি। সক্রেটিস ছিল গ্রিক দার্শনিক। 399 খ্রিস্টপূর্বে হ্যামলট বিষপানে হত্যা করা হয় তাকে। প্রকৃতি ছাত্র এবং জ্ঞানীর পিতা হিসেবে পরিচিত ছিলেন। তার বিখ্যাত উক্তি হচ্ছে নো থিসেলফ, নিজেকে জান। অনেক সুন্দর না? নো থিসেলফ, নিজেকে জানো। নিজেকে জানলেই অনেক কিছু জানা হয়ে যায়, এটা একটা সত্যি কথা। প্রথমে নিজেকে জানতে হবে। নিজেকে যদি ভালো মতো জানতে পারো, অন্যদের মাইন্ড কীভাবে চলে সেটাও ঠিক ভালো মতো জানা যাবে। সক্রেটিসের ছাত্র ছিলেন আমরা যাকে খুব ভালোভাবে চিনি, সে হচ্ছে প্লেটো ছিলেন গ্রিক দার্শনিক আর গণিতজ্ঞ। শিক্ষা কেন্দ্রের নাম হচ্ছে একাডেমিয়া, ঠিক আছে। বিখ্যাত। তারপরে দেখা যাচ্ছে প্লেটো বিখ্যাত গ্রন্থ হচ্ছে দি রিপাবলিক ও অ্যাপোলজি আর দি রিপাবলিক হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ। এই যে এটা কিন্তু একটা সত্য কথা, একটু ভালো মতো, সক্রেটিস কিন্তু কোনো বই লেখেন নাই, কিন্তু অন্যদের যদি দেখা যায়, আলেকজান্ডার ছাড়া, কেননা আলেকজান্ডার ছিল মেসিডোনিয়ার রাজা, তিনি আর কি বই লিখবে। অন্য কেউ, সক্রেটিস যেমন দার্শনিক। আচ্ছা, এরপরে প্লেটো সম্পর্কে জানা হয়েছে। প্লেটো কিন্তু সক্রেটিসের শিষ্য ছিল, ঠিক আছে, বা বলা যায় প্লেটো ছিল সক্রেটিসের ছাত্র। এরপরে একটা জিনিস লক্ষ্য করলে, সক্রেটিস যা জ্ঞান ধারণ করেছে সেটা যদি প্লেটোকে দেয়, প্লেটো কিন্তু আরও বেশি পারে, তারপরে অ্যারিস্টটল আরও বেশি পারে। এই যে গুরু শিষ্যর মধ্যে এরা আরও বেশি চর্চা করে, আরও বেশি শিখে ফেলে। ওকে, যাই হোক, প্লেটোর পরে প্লেটোর ছাত্র ছিলেন আবার অ্যারিস্টটল। তো অ্যারিস্টটল সম্পর্কে যদি জানো, গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের শিক্ষা কেন্দ্রের নাম ছিল হচ্ছে লাইসিয়াম। তিনি একাধারে রাষ্ট্রবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান ও যুক্তিবিদ্যার জনক। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দি পলিটিক্স। এরপরে আলেকজান্ডার সম্পর্কে যদি জানতে চাই, তো আলেকজান্ডার হচ্ছে মাত্র 20 বছর, মানে আলেকজান্ডার কিন্তু ছিলেন অ্যারিস্টটলের ছাত্র। আলেকজান্ডার হচ্ছে মাত্র 20 বছর বয়সে তার পিতা দ্বিতীয় ফিলিপের স্থলাভিষিক্ত হন, এবং 30 বছর বয়সের মধ্যে তিনি মিশর থেকে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত প্রাচীন বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যগুলির মধ্যে অন্যতম একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এরপর একটু ভালো মতো দেখো, এটা হচ্ছে মেসিডোনিয়ার রাজা ফিলিপসের পুত্র, ঠিক আছে। মেসিডোনিয়ার রাজা ফিলিপসের পুত্র আলেকজান্ডার ভারত আক্রমণ করেন খ্রিস্টপূর্ব 327 অব্দে, আর তিনি মৃত্যুবরণ করেন 323 খ্রিস্টপূর্বে বর্তমানে ইরাকের ব্যাবিলনে। আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে, ঝিলাম ও চেনাব নদীর মধ্যবর্তী অঞ্চলের রাজা ছিলেন পুরু আলেকজান্ডারের নিকট ঝিলাম বা হিদাসপিসের যুদ্ধে পরাজিত হন। আলেকজান্ডার খুব ভালো যোদ্ধা ছিল, কিন্তু আলেকজান্ডার কিন্তু একটা জায়গায় ছাড় দিয়েছিলেন। যদি মনে করো যে আমাদের গৌড়, যেই চাঁপাইনবাবগঞ্জ যে জায়গাটা গৌড় জনপদ ছিল, ওখানে রাজা শশাঙ্ককে আক্রমণ করতে এসে কিন্তু তিনি আক্রমণ না করে চলে গিয়েছিলেন। রাজা শশাঙ্ক হয়তো, আচ্ছা ঠিক আছে, এটা তোমরা সার্চ দিয়ে দেখে নিও। তো এইভাবে কিন্তু তিনি জানতেন যে
তিনি হেরে যাবেন বা খুবই আতঙ্কিত হয়ে গেছিলেন, তাই তিনি আমাদের এই সব জায়গায় আক্রমণ না করে কিন্তু চলে গিয়েছিলেন। আচ্ছা, যাই হোক, ঝিলাম ও চেনাব নদীর মধ্যবর্তী অঞ্চলের রাজা ছিলেন পুরু। এই রাজা কিন্তু এই যুদ্ধে পরাজিত হয়েছিলেন। যুদ্ধের নাম কি ছিল? ঝিলাম বা হিদাসপিসের যুদ্ধ বলা হয় এটাকে। ঝিলাম বলা যায় বা হিদাসপিসের যুদ্ধ। এখন আমরা নোট তৈরি করব বাংলায় মৌর্য যুগের। বাংলায় মৌর্য যুগের সম্পর্কে যদি জানতে চাও, ভিডিওটা ভালো মতো ফুলটা দেখো। আচ্ছা, বাংলায় মৌর্য যুগ হচ্ছে ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। ঠিক আছে, এই ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য হচ্ছে মৌর্য সাম্রাজ্য। একটা জিনিস আমি তাহলে মানচিত্র দেখে পড়াচ্ছি। তো ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশকে পরাজিত করে মগধের সিংহাসনে আরোহণের মাধ্যমে ভারতে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই যে ভারতবর্ষ, কিন্তু এই ভারতবর্ষ, পাকিস্তান, তারপরে হচ্ছে বাংলাদেশ, দেখছো এই যে এই জায়গাগুলো নিয়ে কিন্তু ছিল হচ্ছে ভারতবর্ষ, ভারতীয় উপমহাদেশ। তো পরবর্তীতে আলেকজান্ডারের সেনাবাহিনীকে পরাজিত করে তিনি এই সাম্রাজ্যের বিস্তার ঘটান, মৌর্য। ঠিক আছে, মৌর্য সাম্রাজ্য। কে? চন্দ্রগুপ্ত মৌর্য এসা আলেকজান্ডারকে ভাগায় দেন। ওই কি জানি সেলিউকাসকে কিন্তু এখানে বসায় ভারতের দায়িত্ব দিয়ে আলেকজান্ডার চলে গেছিলেন। আবার আলেকজান্ডার আবার গ্রিক বা গ্রিসে চলে গিয়েছিলেন। তারপরে কি করে মৌর্য সাম্রাজ্য, চন্দ্রগুপ্ত মৌর্য এসে কি করেন, মৌর্য সাম্রাজ্য সেলিউকাসকে ভাগায় তিনি এই জায়গা আবার দখল করে নেন। তারপরে কি হয়, প্রাচীন ভারতে প্রথম ভারতীয় ঐক্য রাষ্ট্র স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্য। খ্রিস্টপূর্ব 321 থেকে খ্রিস্টপূর্ব 185 পর্যন্ত, খ্রিস্টপূর্ব 321 থেকে খ্রিস্টপূর্ব 185 পর্যন্ত মোট 9 জন শাসক মৌর্য বংশকে শাসন করে। এগুলো হচ্ছে এগুলো মৌর্য বংশের শাসকগণ। ভালো মতো দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে হচ্ছে বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে হচ্ছে বিন্দুসার, তারপরে হচ্ছে সম্রাট অশোক, দশরথ, সম্প্রতি, তারপরে হচ্ছে শালিশুক, দেববর্মন, শতধানবান, বৃহদ্রথা। চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে হচ্ছে বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্য ভালো মতো পড়তে হবে। বিন্দুসার সেকেন্ড, থার্ড হচ্ছে সম্রাট অশোক, 4 হচ্ছে দশরথ, 5 নম্বর হচ্ছে সম্প্রতি, শালিশুক, দেববর্মন, শতধানবান, বৃহদ্রথা। একটু ভালো মতো লক্ষ্য করলে দেখা যাবে কতটুকু ছিল হচ্ছে সমগ্র মৌর্য সাম্রাজ্য কতটুকু বিস্তার করছিল। আফগানিস্তানের এই যে মাঝখানটুকু থেকে শুরু করে পাকিস্তান পুরাটা, ভারতও পুরাটাই ছিল বলা যায়। ভারতের কতটুকু ছিল, ভারতের এতটুকু জায়গা ফাঁকা রেখে, ঠিক আছে, এতটুকু। আর বাংলাদেশও ছিল পুরাটা। তারপরে 7 সিস্টার ছিল মুক্ত, নেপালেরও অনেকখানি ছিল, অনেকখানি ছিল হচ্ছে মৌর্য সাম্রাজ্যের দখলে। তো ভারতীয় উপমহাদেশে পূর্ব দিকে সিন্ধু গাঙ্গেয় সমতল ভূমিতে অবস্থিত মগধকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। চন্দ্রগুপ্ত মৌর্য ও বিন্দুসার এই সাম্রাজ্যকে দক্ষিণ ভারতে বিস্তৃত করেন এবং অশোক কলিঙ্গ রাজ্যকে সমগ্র দক্ষিণ ভারতে মৌর্য সাম্রাজ্যের শাসন প্রতিষ্ঠিত করেন। আচ্ছা, মৌর্য বংশের 3 জন শাসক, গুরুত্বপূর্ণ 3 জন, মৌর্য বংশে অনেকগুলো শাসক আমরা জানি, কিন্তু মৌর্য বংশের গুরুত্বপূর্ণ 3 জন শাসক ব্যাপারে জানবো। একজন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। একজন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্য ব্যাপারে কি জানবো? প্রাচীন ভারতের প্রথম সর্বভারতীয় সম্রাট হচ্ছে এই চন্দ্রগুপ্ত মৌর্য।
ভারত তথা বাংলার প্রথম সম্রাট হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। মগধের সিংহাসন দখল করেন এই নন্দবংশকে উচ্ছেদ করে তিনি মগধের সিংহাসন দখল করে নেন। চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সেনাপতি সেলিউকাসকে পরাজিত করে উপমহাদেশে হচ্ছে গ্রিকদের বিতাড়িত করেন। আর এটা করেন কোন সময় জানো? আলেকজান্ডার যখন মৃত্যুবরণ করেন তখন। আলেকজান্ডার মৃত্যুবরণ না করলে এত বড় ক্ষমতাশীল মানুষকে কিভাবে সরানো যাবে? আলেকজান্ডার মৃত্যুবরণ করার সাথে সাথে তার তো ভিত্তি নরম হয়ে গেছিলো, অর্থাৎ তার যার সেনাপতি এগুলোতে আরও বেশি ভিত্তি নরম হয়ে গেছিলো। প্রধান সম্রাট চলে গেছে, এত বড় বীর চলে গেছে। যাই হোক, তারপরে তার রাজধানী ছিল মানে হচ্ছে এই চন্দ্রগুপ্ত মৌর্য যতটুকু রাজধানী ছিল সেটা হচ্ছে পাটলিপুত্র, কিছুক্ষণ আগে বলেছিলাম, ওই যে ভারতীয় উপমহাদেশের মধ্যে। এরপর বিন্দুসার হচ্ছে একজন ইম্পর্টেন্ট শাসক, মৌর্য শাসক। বিন্দুসার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের স্বেচ্ছা অবসরের পর তার পুত্র বিন্দুসার মাত্র 22 বছর বয়সে সিংহাসন লাভ করেন। তার রাজত্বকালে তক্ষশিলার অধিবাসীরা বিদ্রোহ করেন, যা তিনি দমন করতে ব্যর্থ হন। এরপরে হচ্ছে সম্রাট অশোক। সম্রাট অশোক হচ্ছে মৌর্য সাম্রাজ্যের তৃতীয় শাসক ছিলেন। তার সময় সমগ্র ভারতবর্ষে মৌর্য সাম্রাজ্যের দখলে আসে। তারপর হচ্ছে পুরাটা তো আর চন্দ্রগুপ্ত মৌর্য পারে নাই, তিনি তো প্রথম ছিলেন। এরপরে বিন্দুসার, তারপরে ওই যে 3বার হচ্ছে সম্রাট অশোক আসে, সে এসে ভালোভাবে ওই ভারতীয় উপমহাদেশ দখল করেন। এরপরে হচ্ছে পুন্ড্রবর্ধন বা মহাস্থানগড়ে রাজধানী স্থাপন করেন। উত্তরাধিকার যুদ্ধে তার ভ্রাতাদের নির্মমভাবে হত্যা করার জন্য সম্রাট অশোক চণ্ডাশোক উপাধি লাভ করেন। চণ্ডাশোক মানে সম্রাট অশোকের অনেক উত্তরাধিকার, মানে হচ্ছে তার বাবার ছিল অনেক উত্তরাধিকার অনেক ভাই ছিল, তো তিনি নির্মমভাবে তাদের ভাইদের হত্যা করে ফেলে, তো সেইটার নাম ছিল হচ্ছে চণ্ডাশোক। তো বৌদ্ধ ধর্মের একজন পৃষ্ঠপোষক তিনি ছিলেন, বৌদ্ধ ধর্মের ভক্ত ছিলেন। যাই হোক, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি গ্রহণ করেন বৌদ্ধ ধর্মের একজন মহাস্থানগড়ে সম্রাট অশোকের একটি শিলালিপি পাওয়া গেছে আমাদের মহাস্থানগড়ে। আমরা তো ওই নওগাঁ যদি যাও তাহলে দেখা যাবে। এরপরে হচ্ছে মৌর্য যুগের গুপ্তচরদের বলা হয় হচ্ছে সঞ্চারা। এখন প্রশ্ন আসতে পারে, সম্রাট অশোককে কেন বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়? অনেকেই বলে সম্রাট অশোক হচ্ছে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। এই যে কনস্ট্যান্টাইন ছিলেন হচ্ছে খ্রিস্টান রোমান সম্রাট। তো তার সময় খ্রিস্টান ধর্মের সবচেয়ে বেশি প্রচার প্রসার হয়। তিনি জেরুজালেমকে খ্রিস্টান ধর্মের কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। এই কিন্তু একটা বিরাট জিনিস পাওয়া গেছে, জেরুজালেম নিয়ে কি ইসরায়েল, আর বর্তমানে যে ইসরায়েল, তারপরে হচ্ছে ইসরায়েল আর ওই ফিলিস্তিনরা যেই জেরুজালেম নিয়ে টানাটানি করে, এই জেরুজালেম কিন্তু একসময় আবার ইসরায়েলেরই দখলে ছিল। সো ইসরায়েলের দখলে থাকার কারণেই ওরা আবার ওরাও মনে করে জেরুজালেম ওদের জন্য পবিত্র জায়গা, এই জায়গাটা ওদের জন্য ইম্পর্টেন্ট, এই জন্য। আবার ফিলিস্তিনের মুসলমান হিসেবে এই জেরুজালেম ওদের জন্য পবিত্র জায়গা, তাই ওরা টানাটানি করে। এই টানাটানির মধ্যেই বেচারা জেরুজালেম অবস্থা খারাপ। যাই হোক, আর সম্রাট অশোকের চেষ্টায় বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মের মর্যাদা পায়। তো এই জন্য রোমান সম্রাট কনস্ট্যান্টাইনের সাথে তুলনা করে সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। তো আমরা মিস্টার চাণক্য ব্যাপারে জানব। তো
চাণক্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ লোক। চাণক্যই কিন্তু মৌর্য মানে ওই চন্দ্রগুপ্ত মৌর্য আছে না, চন্দ্রগুপ্ত মৌর্য ওই সময় বালক ছিলেন 12 বছরে, তাকে খুঁজে পাইছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্যকে ট্রেনিং দিয়েছেন কিন্তু চাণক্য। তারপরে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য ভারতবর্ষে এতটা আধিপত্য বিস্তার করেন। চাণক্য কিন্তু ছিল খুবই বুদ্ধিমান চালাক লোক। চাণক্য হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির দিকপাল ও ভারতের ম্যাকিয়াভেলি হিসেবে পরিচিত ছিলেন। চাণক্যর ছদ্মনাম ছিল হচ্ছে কৌটিল্য, আর তার উপাধি ছিল হচ্ছে বিষ্ণুগুপ্ত। তার বিখ্যাত গ্রন্থ হলো অস্ত্রশাস্ত্র ও চাণক্য নীতি। অস্ত্রশাস্ত্রকে ইংরেজিতে বলা হয় সায়েন্স অফ পলিটিক্স। চন্দ্রগুপ্ত মৌর্য ও বিন্দুসারের প্রধানমন্ত্রী উপদেষ্টা ছিলেন হচ্ছে চাণক্য। তাকে কূটনীতি এবং অস্ত্রশাস্ত্রের জনক বলা হয়। তিনি তক্ষশিলা মহাবিহারের ছাত্র ছিলেন। তক্ষশিলা জায়গাটি বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত। তক্ষশিলা জায়গাটি কিন্তু বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত। কথিত আছে নন্দরাজ বংশের রাজা ধননন্দ দ্বারা চাণক্য অপমানিত হন এবং নন্দবংশ ধ্বংস করার প্রতিজ্ঞা করেন তিনি। তার সহায়তায় এবং বুদ্ধিতেই চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশকে পরাজিত করে সারা ভারতের সম্রাট হন। কলিঙ্গ যুদ্ধ ব্যাপারে জানবো কি? কলিঙ্গ যুদ্ধ, ঠিক আছে। কলিঙ্গ জায়গাটি বর্তমানে উড়িষ্যার একটি অংশ। কলিঙ্গ যুদ্ধ হয় খ্রিস্টপূর্ব 260 বা 261 অব্দে। খ্রিস্টপূর্ব 265 সালে, খ্রিস্টপূর্ব কত 265 সালে এই অঞ্চলটি মৌর্য সম্রাট অশোক কর্তৃক আক্রান্ত হলে সম্রাট অশোক ও রাজা অনন্ত পদ্মনাভনের মাঝে এ যুদ্ধ হয়। এই যুদ্ধে প্রায় 1 লাখ মানুষ নিহত হয়। যুদ্ধে সম্রাট অশোক তার কৃতকর্মের অনুশোচনায় বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন। তার শাসনামলে বৌদ্ধ ধর্ম রাজধর্ম হিসেবে স্বীকৃতি পায়। এখন আমরা জানবো হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতন। এতক্ষণ যাচ্ছে মৌর্য বংশ কত কিছু হয়েছে, এখন হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতন কিভাবে হইল। তো শেষ সম্রাট বৃহদ্রথ, শেষ সম্রাট আমরা দেখেছিলাম কত নাম, শেষ সম্রাট ছিল হচ্ছে বৃহদ্রথ। কে ছিল? বৃহদ্রথ, এ ছিল হচ্ছে শেষ সম্রাট। এই বৃহদ্রথ নিজ সেনাবাহিনীর প্রধান সেনাপতি পুষ্যমিত্র কুসুঙ্গ কর্তৃক নিহত হন। তার মানে ওই যে আমাদের যে ওই কী জানি সিরাজউদ্দৌলা সেনাপতি মির্জাফর যেরকম কূটনৈতিক ষড়যন্ত্র করে সিরাজউদ্দৌলাকে হারায় ফেলছেন, এই একইভাবে বৃহদ্রথের সেনাপতি পুষ্যমিত্র, এদের সেনাপতিদের কখনোই বিশ্বাস করতে নাই মনে হয়। হ্যাঁ, দেখছো না গোপাল বারেও দেখা যায়, গোপাল বারের ওই সেনাপতি কত শয়তান। গোপাল বারের বলে ওই রাজার কৃষ্ণচন্দ্রের সেনাপতি সেই পরিমাণে শয়তান। তারপরও বারবার রাজা কি করে? ক্ষমা করে দেয়। এই জিনিসটা মজা লাগে, কার্টুনে এরকম হওয়া উচিত না। ও হ্যাঁ, তারপরে আরেকটা সেনাপতি বর্ষায় মাঝে মধ্যে, দেখো না কি একটা বিশ্রী ব্যাপার। বৃহদ্রথ পুষ্যমিত্র শুঙ্গ দ্বারা নিহত হয়। নিহত হওয়ার পর মৌর্য সাম্রাজ্যের পতন হয় এবং শুঙ্গ সাম্রাজ্যের সূচনা হয়। এই যে ভালো মতো দেখো, পুষ্যমিত্র শুঙ্গ বংশ, শুঙ্গ সাম্রাজ্য পতিত হয়। আচ্ছা ঠিক আছে, মৌর্য পরবর্তী 3টি সাম্রাজ্য কি কি? একটা তো পাইলাম শুঙ্গ সাম্রাজ্য, আরও 2টা পেতে হবে তাই না? শুঙ্গ সাম্রাজ্য একটু শুনো, একটা হচ্ছে শুঙ্গ সাম্রাজ্য, আর একটা হচ্ছে কান্য সাম্রাজ্য, আর একটা হচ্ছে কুষাণ সাম্রাজ্য। শুঙ্গ সাম্রাজ্য ব্যাপারে একটু জানো। শুঙ্গ সাম্রাজ্য হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতনের পর পুষ্যমিত্র শুঙ্গ এই সাম্রাজ্য পতন করেন। পতন মানে হচ্ছে ওই কী জানি পুষ্যমিত্র শুঙ্গ কী করেন? এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তো এর রাজধানী ছিল হচ্ছে পাটলিপুত্র। পতঞ্জলির মহাভাষ্য এই সময়ে লিখিত হয়, ঠিক আছে। কান্য সাম্রাজ্য কি? কান্য সাম্রাজ্য
কান্য রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বাসুদেব কান্য, এতটুকু জানলেই হবে। আর কুষাণ সাম্রাজ্য, এরপরে আরেকটা আছে কি জানি, কুষাণ। কুষাণ সাম্রাজ্য হচ্ছে কনিষ্ক ছিলেন কুষাণ রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তার চিকিৎসক ছিলেন হচ্ছে চরক। চরক আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির সর্বপ্রথম সংকলন গ্রন্থ রচনা করেন, যা চরক সংহিতা নামে সমধিক পরিচিত। ঠিক আছে, কুষাণ সাম্রাজ্য এতটুকু মনে রাখলে হবে। মৌর্য পরবর্তী তিনটি সাম্রাজ্য হচ্ছে শুঙ্গ সাম্রাজ্য, কান্য সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য।